আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। বর্ষার মৌসুম ফুরিয়ে গেলেও এবছর ডেঙ্গুর দাপট কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিনিয়ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর তালিকা যেমন বাড়ছে, সেই সাথে বাড়ছে মৃত্যুর তালিকাও। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনি কিংবা আমি কতটুকু সচেতন এবং সচেতনতা বৃদ্ধি করবার জন্য আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি, আজ আমরা কথা বলবো ডেঙ্গু রোগের আদ্যপান্ত নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আফজালুর রহমান, যিনি প্রিন্সিপাল স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার FM শামসুল হক, যিনি সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সাবেক বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ সম্মিলিত সামরিক হাসপাতাল CMH। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, শীতের মৌসুম চলে এলো। আমরা তো নর্মালি প্রত্যেকটি বছর দেখি শুধুমাত্র জুন জুলাই কেন্দ্রিক এই ডেঙ্গুর মৌসুমটি থেকে যায়, কিন্তু এই বছর আমরা কোনোভাবেই ডেঙ্গুর এই প্রবাহ কিংবা এই প্রভাবটাকে থামাতে পারছি না। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এবছর ডেঙ্গুর পরিস্থিতি কি? আপনি সঠিকই বলেছেন, শীতের আবির্ভাবে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে, এটি স্বাভাবিক, কারণ এটি মশার প্রজননের সাথে সম্পর্কিত। বর্ষা এবং তার পরবর্তী মৌসুমে এটির তীব্র সংক্রমণ হয়ে থাকে, কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যে শীতের আগমন ঘটে গেছে, কিন্তু ডেঙ্গুর প্রভাব কমছে না এবং সংক্রমণও কিন্তু যথেষ্ট বেশ বিপজ্জনক পর্যায়ে রয়েছে। 2023 সালে একটি বড় ধরনের আউটব্রেক বা এপিডেমিক হয়েছিল, সে বছর যথেষ্ট মৃত্যু হয়েছিল, কিন্তু এবছরও আমরা এই মুহূর্তে এই শীতের আগমনেও দেখতে পাচ্ছি যে প্রতিদিনই মৃত্যুর সংবাদ। ডেঙ্গু বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই একটি বড় ধরনের পাবলিক হেলথ চ্যালেঞ্জ বা জনস্বাস্থ্য সমস্যা। এটিকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কেননা এর মাধ্যমে প্রচুর প্রাণহানি ঘটছে এবং সামাজিকভাবেও বিভিন্ন ধরনের কর্মহানি হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কমপ্লিকেশনও হচ্ছে। ডেঙ্গু সবসময় যে সাধারণ জ্বর হিসাবে থাকছে তা না, অনেক ক্ষেত্রেই হসপিটালে ভর্তি হতে হচ্ছে, ICUতে ভর্তি থাকতে হচ্ছে, এমনকি মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। কাজে এর জন্যে সামগ্রিক সবার একটা সমন্বিত প্রয়াস প্রয়োজন। নিশ্চয়ই, খুব চমৎকার বলেছেন স্যার। আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন এবং এবছর যে ডেঙ্গুর পরিস্থিতি এবং বিগত কয়েক বছরের ডেঙ্গুর পরিস্থিতি আমরা কোনোভাবে দমন করতে পারছি না, এবং এটার পিছনে সুনির্দিষ্ট কারণ কি আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, এর একটা প্রভাব কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই পড়েছে। আমাদের বৈশ্বিক তাপমাত্রা কিন্তু বেড়ে গিয়েছে, যার কারণে শীত কিন্তু চলে আসছে, কিন্তু ডেঙ্গু কিন্তু কমছে না। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমাদের যে ড্রেনেজ নালা এগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা না। যদি পরিকল্পিতভাবে করা হতো তাহলে ড্রেনেজের মধ্যে এরকম ময়লা জমতো না, ওগুলো বন্ধ হয়ে যেত না, ক্লগ সৃষ্টি হতো না। দেন আমাদের জনসচেতনতা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু জনসচেতন নই। আমরা অনেক কিছুই বলি, অনেক কিছুই শুনি, কিন্তু পালন করি না। এই যে সবগুলোর সম্পৃক্ততা, এগুলোর কারণেই কিন্তু আমাদের দেশে এই ডেঙ্গু কিন্তু মহামারী আকার ধারণ করেছে। আপনারা দেখেছেন 2023 সালে আমাদের প্রায় 1705 মৃত্যু, এবং এবছর কিন্তু 326 জন কিন্তু মৃত্যুর খাতায় নাম লিখিয়েছে। সো এই সমস্ত কারণে কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমছে না। নিশ্চয়ই। এবং স্যার, এই যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এবং ডেঙ্গু তো একটি মশাবাহিত রোগ, ডেঙ্গু মশাবাহিত রোগ, আবার চিকুনগুনিয়া মশাবাহিত রোগ। এবছর আমরা খেয়াল করেছি অন্যান্য বছরের চাইতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব কিংবা প্রকোপটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। আমরা আসলে পার্থক্য কিভাবে করতে পারি যে কোনটি ডেঙ্গু কোনটি চিকুনগুনিয়া, এবং জ্বর তো একমাত্র উপসর্গ যে কোনো রোগের, বোঝার কি কোনো উপায় রয়েছে কিনা? ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি মশাবাহিত
এবং মজার ব্যাপার হচ্ছে একই মশা দিয়ে হয়ে থাকে, সেটি হচ্ছে এডিস মস্কুইটো। কাজে এডিস মস্কুইটো থেকে দেখা যাচ্ছে যে ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, এবং আশ্চর্যজনকভাবে একই ব্যক্তির দুটি হওয়া সম্ভব। এই অত্যন্ত সাম্প্রতিক সময়ে আমার এক রোগী যার কিনা ডেঙ্গি এবং চিকুনগুনিয়া একই রোগীর একই জ্বরে পজিটিভ হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এটা সম্ভব, কেননা ওই যে মশা ভাইরাস ছড়ালো, তার মধ্যে যদি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুই ব্যক্তির শরীরে রক্ত খায়, তাহলে তার শরীরে মশার শরীরে চলে আসবে এই ভাইরাস। সে যখন মানুষকে কামড়াবে তখন কিন্তু তার দুটো ভাইরাসই শরীরে ঢুকে যাচ্ছে। কাজে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু একই সাথে সম্ভব। তবে আমরা সেটা আলোচনা যাচ্ছি না, যেটা বিরল সেটি বিরল, যেটা সচরাচর হয়ে থাকে সেটা হচ্ছে যে হয় ডেঙ্গু না হলে চিকুনগুনিয়া, সেটি আমরা পাচ্ছি। 2 মাস আগেও 80% সংক্রমণই ছিল চিকুনগুনিয়া, কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু জ্বরের এখন বেশিরভাগ পাচ্ছি ডেঙ্গু, চিকুনগুনিয়া কিছুটা কমেছে। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু যেহেতু দুইটাই ভাইরাল ফিভার, কাজেই ভাইরাল ফিভারের যে কমন সিমটমগুলো উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে। আর যেহেতু এই সিমটম ভেরিয়েবল বা কম বেশি হতে পারে, যেমন একই জ্বর ডেঙ্গু, এ থেকে একজন শয্যাশায়ী, একজন আবার স্কুল বা অফিসও করছে, আরেকজন আবার হাসপাতালে। তার মানে কি একই সংক্রমণের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আমরা পাচ্ছি। কাজেই এটার কারণে অনেক সময় আলাদা করা কঠিন হবে, তবে অনেক ক্ষেত্রেই সম্ভব। যেমন উভয় ক্ষেত্রেই আমরা মাসল পেইন বা বডি এক এটা পাবো, কিন্তু চিকুনগুনিয়াতে তীব্র শরীর ব্যথা হয়, জয়েন্ট পেইন, বিশেষ করে আমাদের যে গিরাগুলো আছে বা জয়েন্টগুলো আছে এগুলোতে যথেষ্ট ব্যথা হয়, অনেকের তীব্র ব্যথা হয়, অনেকের পক্ষে হাঁটা অসম্ভব হয়ে যায়, এমনকি হুইল চেয়ারে আসতে হয় ডাক্তারের কাছে, অনেক সময় কুলে করেও নিয়ে আসা হয়েছে পেশেন্টদেরকে, কোনোভাবেই জয়েন্টের পেইনের জন্য দাঁড়াতে পারছে না। অ্যাঙ্কেল জয়েন্টগুলো পেইনফুল অ্যান্ড সোলেন, ফুলেও গেছে। তা আমরা যদি একটু চিকুনগুনিয়া শব্দের উৎসের দিকে তাকাই, এটি আফ্রিকার তানজানিয়ার একটি শব্দ। এই চিকুনগুনিয়ার শব্দের অর্থ হচ্ছে ল্যাংড়া, অর্থাৎ দি পেশেন্ট ইজ আনএবল টু ওয়াক, পেশেন্ট হাঁটতে পারে না এই জয়েন্ট পেইনের কারণে। সেই জন্য বাংলায়ও কিন্তু এই চিকুনগুনিয়াকে অনেক সময় ল্যাংড়া জ্বর বলা হয়, কারণ পেশেন্টের দূর থেকে হাঁটা দেখেই অনেক সময় ডক্টরের পক্ষে বোঝা সম্ভব যে এটি চিকুনগুনিয়া হতে পারে। কারণ একটা জ্বরের লক্ষণ আছে, পাশাপাশি যখন জয়েন্ট পেইন, পেশেন্ট হাঁটতে পারছে না, এই সিমটমগুলো বেশি হয়। তবে এত তীব্র প্রেজেন্টেশন না হয়েও হালকা প্রেজেন্টেশনের মাধ্যমে চিকুনগুনিয়া সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে আলাদা করা যায়, বাট অনেক ক্ষেত্রেই কিন্তু এটি টেস্ট না করা পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয় না। নিশ্চয়ই। আর স্যার খুবই চমৎকারভাবে পার্থক্য বুঝিয়েছেন, আরও বিস্তারিত জানবো এই রোগগুলো সম্পর্কে, কিন্তু একটু স্যারের কাছে যেতে চাই যে স্যার এই যে জ্বর হচ্ছে, জ্বর হলে সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে যে সিনারিওটা আমরা দেখি যে আমরা নাপা খাচ্ছি, প্যারাসিটামল খাচ্ছি, এবং যদি জ্বর 2-3 দিনের মধ্যে না কমে পাশের ফার্মাসিটি থেকে একটা অ্যান্টিবায়োটিক কিনে সেটা খাওয়া শুরু করছি। কিন্তু জ্বরের মূল উৎসটা কি আসলে? জ্বর তো একটি রোগের বহিঃপ্রকাশ, কেন এই বহিঃপ্রকাশটি হচ্ছে কখনো এই কারণটা আইডেন্টিফাই করি না। আপনি আপনার দৃষ্টিতে কিংবা আপনার এই দীর্ঘ জার্নিতে আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করতে চান যে কেন আসলে ইনভেস্টিগেশন করা প্রয়োজন এবং ইনভেস্টিগেশন করার জন্য দক্ষ ল্যাব থাকা কতটুকু জরুরি? যে কোনো রোগ আমরা কিন্তু প্রথমে ক্লিনিক্যালি দেখি যে এটা জ্বর হয়েছে, সঙ্গে এই সিমটমগুলো আছে, কিন্তু কনফার্মেশন করতে হবে বাই ল্যাবরেটরি টেস্ট। সো দক্ষ জনবল যদি ল্যাবরেটরিতে না থাকে, কে এগুলা কাজ করবে? আমাদের কিন্তু দক্ষ জনবল অভাব, এবং আমাদের স্টেটগুলোতে হেলথ সায়েন্সেস আমরা সেটা কিন্তু তৈরি করছি। সো মনে করেন ডেঙ্গুর কথা বলি আমি, ডেঙ্গু রোগে আসার পরে আমরা প্রথম কি করব, কদিনের জ্বর, কদিন হয়েছে, সেকেন্ড ডে না থার্ড ডে, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিজেন করবো, NS1 করবো। যদি দেখি 5 দিনের বেশি হয়ে গেছে, আমাদের করা দরকার IgM IgG করা দরকার, এগুলো আমরা করবো। এগুলো করতে গেলে দক্ষ জনবল লাগবে, আমাদের দক্ষ জনবল, আমাদের ভালো ল্যাবরেটরি লাগবে। আমাদের দেশে এখন যথেষ্ট ভালো ল্যাবরেটরি কিন্তু আছে, তাছাড়াও কিন্তু গভর্নমেন্ট সমস্ত হসপিটালে কিন্তু বিনা পয়সায় ডেঙ্গুর NS1 অ্যান্টিজেন টেস্ট করাচ্ছে, কিন্তু বিনা পয়সায়। সো ডায়াগনোসিস ছাড়া আমার জ্বর হলো, আমি পার্শ্ববর্তী একটা ফার্মেসি চলে গেলাম, আমাদের তো ওখানে গেলেই ওষুধ পাওয়া যায়, কোনো প্রেসক্রিপশনের দরকার পড়ে না। ইভেন কি আমাদের ভালো ভালো যে সমস্ত ফার্মেসি আছে সেখানে গেলে কিন্তু লার্জ ফার্মা বা চেইন ফার্মাসিউটিক্যালস, সেখানেও কিন্তু তারা ওষুধ দিয়ে দেয় কিন্তু উইদাউট ইয়ে। সো
এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া নিষেধ। ভাইরাল ফিভারে, এনি ভাইরাল ফিভার আমাদের কোভিড-19 হয়ে গেছে, আমাদের তো অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না, নির্দিষ্ট একটা কিছু লাগবে, যার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো ডেভেলপ করছে। সো আমাদের অবশ্যই ভালো দক্ষ জনবল থাকতে হবে, দক্ষ জনবল আরও গড়ে তুলতে হবে, আমাদের অনেক কমতি আছে, তাইলে কিন্তু সম্ভব সঠিক রোগ নির্ণয় করা। ধন্যবাদ। খুব চমৎকার বলেছেন স্যার। এই যে আমরা ডেঙ্গু রোগ নিয়ে কথা বলছিলাম, ডেঙ্গু এবং চিকনগুনিয়ার মধ্যে বেসিক কিছু উপসর্গের মধ্যে পার্থক্য জেনেছি, কিন্তু যখন জ্বরগুলো হচ্ছে আমাদের দেশে ওই যে সিনারিওটির কথা বললাম, প্রাথমিক অবস্থায় কেউ হাসপাতালে যাচ্ছে না, শনাক্ত করছে না, চিকিৎসকের কাছে যাচ্ছে না, আপনি কি পরামর্শ দেবেন যে প্রাথমিক পর্যায়ে করণীয় কি? ধন্যবাদ। জ্বর হলে আমাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, কেননা জ্বর একটি সাধারণ রোগ, বিভিন্ন কারণেই হতে পারে, আমাদেরকে বুঝে দেখতে হবে আসলে কেন হয়েছে। যেহেতু এখন একটি আউটব্রেক চলছে, এর মধ্যে চিকনগুনিয়া এবং ডেঙ্গি এগুলোই বেশি পাওয়া যাবে, কিন্তু অন্য জ্বর যে হচ্ছে না তা কিন্তু না। এর পাশাপাশি রয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা আছে, ফ্লু ফিভার যেটি রয়েছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, বিভিন্ন ধরনের সংক্রমণ, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং টাইফয়েড ফিভার, এগুলো কিন্তু আমরা পাশাপাশি পাচ্ছি। কিন্তু ৮০% বেশি হচ্ছে ভাইরাল ফিভার, ৮০ থেকে ৯০%। কাজে এটুকুর জন্য তো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, এবং এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক শুরু করাটা মোটেও যৌক্তিক নয়। কেননা এই যে জ্বরগুলো এখন আমরা দেখছি চারপাশে, তার ৯০%-ই কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে কোনো সম্পর্ক নাই। নিশ্চয়ই এই রোগগুলোর জন্য ট্রিটমেন্টে প্যারাসিটামল এবং হাইড্রেশন বা জলশূন্যতা যেন না হয়, এটাই হচ্ছে মেইনস্টে অফ দি ট্রিটমেন্ট, চিকিৎসার মূল চাবিকাঠি। কিন্তু আতঙ্কিত হয়ে বিভিন্ন অ্যান্টিবায়োটিক শুরু করা অকারণে কোনো টেস্ট ছাড়াই, সেটি কিন্তু যৌক্তিক না। যখন সাধারণ জ্বর হবে, কিছুটা শরীর ব্যথা বা একটু সর্দি আছে, এ ধরনের জ্বরে প্যারাসিটামল এবং হাইড্রেশন বা জলশূন্যতা থেকে আমরা যদি দূরে রাখতে পারি, তাহলে কিন্তু এটি সম্ভব। ভালো চিকিৎসা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জলশূন্যতা যেন না হয়। এইটুকু চিকিৎসা কিন্তু বাসায়ই সম্ভব। অল্প শরীর ব্যথা, মাথা ব্যথা, জ্বর, প্যারাসিটামলই হচ্ছে চিকিৎসার মূল চাবিকাঠি। কিন্তু যদি দেখা যায় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন মনে হয় যে না, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, রোগী অনেক দুর্বল হয়ে যাচ্ছে, বারবার বমি হচ্ছে, বারবার পাতলা পায়খানা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তীব্র পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন তো হতেই হবে, এমনকি ভর্তিরও প্রয়োজন হতে পারে। নিশ্চয়ই। স্যার, একটু জানবো যে প্রাথমিক পর্যায়ে যখন ২-৩ দিন জ্বর, তীব্র জ্বর, সেই সাথে শরীর ব্যথা, র্যাশ উঠে গিয়েছে, আমরা সেটাকে আসলে ডেঙ্গু বলবো নাকি চিকনগুনিয়া বলবো? এবং তাৎক্ষণিকভাবে আপনি তো বললেন তরল জাতীয় খাবার, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ ডাবের পানি নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েন। আসলে ডাবের পানি খাওয়াটা কতটুকু জরুরি এবং অন্যান্য তরল খাবারের ভূমিকা কতটুকু? তরল খাবার যদি রোগী অব্যাহত রাখে, তাহলে কিন্তু এগুলোর উপরে অত নির্ভরশীল হওয়ার প্রয়োজন নাই। কিন্তু অনেকে আবার সাধারণ পানিটা খেতে পারে না, বলে যে মুখ তিতা হয়ে থাকে, সেই জন্য তাদের জন্য খাবার স্যালাইনটা খুব ভালো। পাশাপাশি ডাবের পানিরও কিছুটা ভূমিকা রয়েছে, কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। যেমন জুস খেতে হবে, মালটা বা অন্যান্য ফলের জুস, এবং লেবুর শরবতও কিন্তু খুবই ভালো একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। র্যাশ সাধারণত দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিনের মধ্যে র্যাশ এসে থাকে। র্যাশ থেকে সবসময় আলাদা করা যাবে না, তবে সাধারণত ডেঙ্গুতে যে র্যাশগুলো হয় সেগুলো আমরা পেটিকিয়াল র্যাশ বলি, অর্থাৎ সেখানে দানা দানা র্যাশ হয় ক্লাসিক্যালি। কিন্তু চিকনগুনিয়াতে অনেক বেশি এক্সটেন্সিভ র্যাশও হতে পারে। র্যাশ থেকে সবসময় আলাদা করা সম্ভব না, বরং অন্য যে সিমটমগুলো আছে, যে কতটা তীব্র মাসল পেইন বা জয়েন্ট পেইন যদি খুব তীব্র হয় এবং গোড়ালি সহ বিভিন্ন জয়েন্ট যদি ব্যথায় ফুলেও যায়, তাহলে চিকনগুনিয়ার সম্ভাবনা খুবই বেশি। নিশ্চয়ই, এবং সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি তো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্থানীয় সরকার, জনস্বাস্থ্য বিভাগ এবং সেই সাথে বেসরকারি উদ্যোগে মশা নিধন কর্মসূচিকে টেকসই করতে হলে আসলে কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করা জরুরি? বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা কি বলার রয়েছে? আসলে মশক নিয়ন্ত্রণ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেঙ্গু প্রিভেনশনের জন্য। তো এখানে কিন্তু সকলের সম্পৃক্ততা দরকার, শুধু সরকার হলে হবে না। কিন্তু আমরা যারা জনগণ,
আমরাই তো সরকার গঠন করি। সো আমাদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি দরকার। স্থানীয় সরকারের কী কাজ? স্থানীয় সরকার আমাদের যেমন সিটি কর্পোরেশনগুলোতে, আমাদের সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগ আছে, বা আমরা যদি অন্য শহরে যাই সেখানে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ আছে, আমাদের পৌরসভা আছে। এখানে কিন্তু সব জায়গাতেই কিন্তু মশক নিধনের কিছু ব্যবস্থা এখানে আছে, বাট এটা প্রতুল না। আমাদের যে পরিমাণ ওষুধ থাকার কথা সেই পরিমাণ ওষুধ নাই, আমাদের যে পরিমাণ দক্ষ জনবল থাকার কথা সেই পরিমাণে কিন্তু নাই। এগুলোকে সম্মিলিত করতে হবে আমাদেরকে, এই ক্ষেত্রে বাজেট বাড়াতে হবে। আমি ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলাম 2013 সনে। তখন যা সদ্য বিভক্তি হয়েছে দুটা সিটি কর্পোরেশনের, উত্তর এবং দক্ষিণ। আমি উত্তরে ছিলাম, তো সেখানে আমি দেখেছি যে জনবলের কম, দক্ষ জনবল কম, আমাদের যে সমস্ত মেশিন দরকার সেই মেশিনগুলো কিন্তু অপ্রতুল। সেগুলো কিন্তু স্থানীয় সরকার থেকে আমাদেরকে আনতে হবে, আমাদের বাজেটের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত ওষুধপত্র কিনি দেখা যায় যে বাজারে মনোটনি, মানে একটা কোম্পানি শুধু বিক্রি করছে, যার কারণে যে ওষুধের দাম মনে করেন 1 কেজি বা 1 লিটারের দাম হয়তো 750 টাকা, সেটা হয়তো আমরা আরো অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে, বিকজ বাজারে কিন্তু একটা কোম্পানি শুধু আছে। আমি নিজেও ভুগেছি যে একটা কোম্পানি 3 বার টেন্ডার দিয়েছে, ওই 1 টাকা করেই কমায়, অথচ এটার দাম কিন্তু আসলে অনেক কম। আমরা অনেক বেশি ওষুধ কিনতে পারতাম এই টাকা দিয়ে। সো এটা একটা বিষয় যে আমরা সমপরিমাণ, আমরা যে পরিমাণ ওষুধ দরকার সেটা পাচ্ছি না। তারপর আবার আমাদের যেমন কিছু এরিয়া আছে, যেমন ভিআইপি এরিয়া আছে, এই সমস্ত এরিয়াতে কিন্তু প্রায় অলমোস্ট ডেইলি বলা হয় ফগিং করেন। আচ্ছা, অন্যদিকে আমাদের যে সমস্ত সাধারণ জনগণের এলাকা আছে ওই সমস্ত এলাকাতে দেখা যায় যে কম করে, মানে ওখানে দেখা যায় মাসে একবার যায়। সো এটা কিন্তু প্রতি সপ্তাহে একবার যাওয়া উচিত। সকালবেলা লার্ভিসাইড দিবে, বিকালবেলা ফগিং করবে, চার্ট করা আছে। কিন্তু দেখা যায় যে এগুলো করতে গিয়ে আলটিমেটলি কি হয় যে সব জায়গায় সমহারে দেওয়া যায় না। মশা কি গরিব এরিয়া ভিআইপি আর চিনে তো সমান তার কাছে, যার কারণে কিন্তু এখানে উদ্যোগটা ঠিক হচ্ছে না। এটা কিন্তু স্থানীয় সরকার বিভাগকে দেখতে হবে। দেন আসেন স্বাস্থ্য বিভাগ বা আমাদের যে ডিজিএইচএস এর কাজ তো হচ্ছে ম্যাপিং করে জানা যে কোথায় আমাদের ডেঙ্গু জ্বর বেশি হচ্ছে, এবং এটার উপর গবেষণা করে সতর্ক করা লোকজনকে যে এই এরিয়ায় ডেঙ্গু বেশি হচ্ছে, মাইকিং করা, লোকজনকে ঘরে ঘরে গিয়ে বলা, সম্পৃক্ত করা। তারপর আমার নিজের রেসপন্সিবিলিটি আছে, আমি আমার ঘরে আশেপাশে কোথাও কোনো ডেঙ্গু উৎপন্ন হয় এরকম ব্রিডিং প্লেস আছে কিনা সেগুলো ধ্বংস করতে হবে। আমার ঘরে এসি আছে, আমার ঘরে ফ্রিজ আছে, অনেক পট আছে, ইভেন বারান্দায় দেখা যায় বিভিন্ন এরিয়াতে গেলে অনেক কিন্তু ফুলের টব, ওখানে কিন্তু পানি জমে আছে, ওখানে কিন্তু লার্ভা জমা নিচ্ছে, এখান থেকে কিন্তু ডেঙ্গু মশা উৎপন্ন হচ্ছে। সো এগুলা ধ্বংস করার দায়িত্ব আমার। এছাড়াও আমরা স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছে এদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, আমরা বিভিন্ন এনজিওকে সম্পৃক্ত করতে পারি, জনসাধারণকে সম্পৃক্ত করতে পারি। সবকিছু মিলে সবচেয়ে বড় হচ্ছে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। সো এগুলো সম্মিলিত উদ্যোগ হলে অবশ্যই আমাদের দেশেও ডেঙ্গু কমে আসবে। অনেক দেশই কিন্তু ফাইট করে কমিয়ে নিয়ে এসেছে, ইনশাআল্লাহ আমরা পারবো। এবং আমরা আশা রাখি যে খুব অদূর ভবিষ্যতে আমরা ডেঙ্গুকে একদম সম্পূর্ণ জিরো অবস্থায় নিয়ে চলে আসতে পারবো, যেখানে মশার কামড়ে আর কোনো ব্যক্তি অন্তত মৃত্যুবরণ করবে না। স্যার, ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু হোক কিংবা চিকুনগুনিয়া, মশার কামড়ে যে সমস্ত রোগগুলো হচ্ছে তাদের মধ্যে পার্থক্য আমরা কি করে করতে পারি কোন উপসর্গের মাধ্যমে? স্যার, একটু জানবো যে আমরা কিন্তু খেয়াল করি যে অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত, কিন্তু 5 দিন পরে 7 দিন পরে যখন সিভিয়ারভাবে ডেঙ্গুর জ্বরটাকে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করেছে তখন গিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছে বা ইনভেস্টিগেশন করাচ্ছে। আসলে ডেঙ্গু হয়েছে কিনা এটা শনাক্তকরণের জন্য কখন বা কত দিনের মাঝে পরীক্ষা করানো জরুরি? ধন্যবাদ। ডেঙ্গু পরীক্ষার জন্য প্রথম 3 দিনের মধ্যে সবচেয়ে ভালো NS1 অ্যান্টিজেন, কারণ এটা যখন একটু দেরি হয়ে যায়
তখন অ্যান্টিজেনটা পাওয়া যায় না, একটা উইন্ডো পিরিয়ড শুরু হয়ে যায়, যেটা 5 থেকে 7 দিন পর্যন্ত এই উইন্ডো পিরিয়ডটা থাকতে পারে। বেশিরভাগ সময় ভুলবশত এই সময় NS1 অ্যান্টিজেন টেস্ট হওয়াতে কিন্তু এটা নেগেটিভ আসে, কিন্তু ভুলবশত সিদ্ধান্ত হয় যে ডেঙ্গু হয়নি। তাদের মধ্যেই পরবর্তীতে দেখা যায় অনেকের প্ল্যাটেলেট কমে যাচ্ছে, অনেকের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে, তখন চিকিৎসার জটিলতা তৈরি হয়। আচ্ছা, কারণ IgM যদি আমরা পজিটিভ পেতে চাই তাহলে আমাদেরকে 5 দিনের পরে সাধারণত 7 দিনের দিকে পজিটিভ হয়। কাজে উইন্ডো পিরিয়ডে খুবই চ্যালেঞ্জিং হয় এবং এই সময়ই কিন্তু অনেকের কমপ্লিকেশন শুরু হয়। কাজে ক্লিনিক্যালি আমাদের জাজ করতে হবে, আচ্ছা, জাজ করতে হবে এবং সচেতনভাবেই 3 দিনের মধ্যেই ডেঙ্গু টেস্ট করতে হবে। এই টেস্ট আমরা NS1 অ্যান্টিজেনের মাধ্যমে করতে পারি, অথবা ডেঙ্গি যে RT-PCR আছে অথবা চিকুনগুনিয়ার যে RT-PCR টেস্ট আছে, এটা খুবই স্পেসিফিক এবং 1 ml ব্লাডের মধ্যে কতগুলো ভাইরাস আছে সেটাও কিন্তু ওখানে বলে দেয়। বাহ, এই ভাইরেমিয়া থেকে আমরা কিন্তু সিভিয়ারিটি বুঝতে পারি, কারণ ভাইরাস লোড যদি বেশি হয় তাহলে ন্যাচারালি তার রোগের তীব্রতা বেশি হয়, কমপ্লিকেশন বেশি হওয়ার সুযোগ থাকে। কাজেই যখন মনে হবে যে না অনেক জ্বর, শরীর ব্যথা হচ্ছে অথবা জয়েন্ট পেইন হচ্ছে বেশি, 3 দিনের মধ্যেই টেস্ট করে ফেললে ভালো। অথবা যেহেতু চিকুনগুনিয়ার অ্যান্টিজেন টেস্ট নাই, চিকুনগুনিয়ার জন্য RT-PCR করতে হবে, আচ্ছা, আর না হলে পরবর্তীতে 7 দিনের পরে IgM টেস্ট করতে হবে, যেটা অ্যান্টিবডি টেস্ট। আচ্ছা, উইন্ডো পিরিয়ডের মধ্যে আমাদের আসলে কোনো টেস্টের মাধ্যমে কনফার্ম করা সম্ভব নয়। কাজে বিলম্ব না করে শুরুর দিকেই টেস্ট করতে হবে প্রথম 3 দিনের মধ্যেই। নিশ্চয়ই। এবং স্যার, টেস্ট করার পরে অনেকের ক্ষেত্রে দেখা যায় নেগেটিভ আসছে এবং পরবর্তীতে তারা এই জ্বরটাকে নিয়ে খুব একটা গুরুত্ব দেয় না, দেখা যায় স্বাভাবিক কাজকর্মের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে এবং ধরেই নিচ্ছে যেহেতু ডেঙ্গু নেগেটিভ এসেছে তার মানে আমি সুরক্ষিত রয়েছি। এটা ভাবাটা আসলে কতটুকু যৌক্তিক? এটা তো বিপজ্জনক। এই যে ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন, যে ভুলভাবে একটি সন্তুষ্টি আমরা নিচ্ছি উইন্ডো পিরিয়ডে টেস্ট করে, তো এক্ষেত্রে আমাদের ডক্টরদের গাইড করার প্রয়োজনীয়তা আছে। এই জন্যেই ডাক্তারের কাছে যেতে হবে। অনেকেই সেলফ থেকে টেস্ট করে, তারা এই ডেটের ব্যাপারে কোনো ধারণা নেই যে কখন অ্যান্টিজেন টেস্ট করতে হবে, কখন RT-PCR করতে হবে অথবা কখন অ্যান্টিবডি টেস্ট করতে হবে। এই ধারণা না থাকাতে অনেকেই সেলফ টেস্টের মাধ্যমে নানান বিভ্রান্তি তৈরি হয়, এমনকি ডাক্তারের জন্য চিকিৎসা তখন একটু কঠিন হয়ে যায়, যেহেতু ডায়াগনোসিসটি তখনও হয়নি। এবং এইভাবে যদি না জানা থাকে, অনেকে অফিস করতে থাকে, স্কুলে বাচ্চা যেতে থাকে, মাঝখান থেকে দেখা গেল যে তার ডিহাইড্রেশন হয়ে আছে, প্ল্যাটেলেট কাউন্ট কমে যাচ্ছে অথবা অনেক রেশ হয়েছে, জয়েন্ট অনেক ফুলে গেছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন চলে আসে। এমনকি আরও যেগুলো আছে, যেমন ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গি শক সিনড্রোম, যে লিকেজ সিনড্রোম, যত কমপ্লিকেশন একটা একটা করে অ্যারেস্ট করা শুরু করবে যত সময় ক্ষেপণ হবে, এবং সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকে। এজন্যই আমরা অনেক সময় শুনতে পাই যে অফিস করছিলেন একজন, উনি হয়তো ভর্তি হয়েছেন, 24 ঘন্টার মধ্যেই দুর্ঘটনা হয়ে গেছে। এসব ঘটনার পিছনে কিন্তু এই পরিস্থিতি দায়ী। মানে আমরা বারবারই আলোচনার মাধ্যমে এটা বোঝাতে চাই যে ক্ষেত্রে ডেঙ্গু হলো কি চিকুনগুনিয়া, অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখা প্রয়োজন এবং নির্দিষ্ট সময়ের মাঝে ইনভেস্টিগেশন, এবং অবশ্যই কখন আপনাকে ইনভেস্টিগেশন করা প্রয়োজন প্রত্যেকটা বিষয় নিয়ে সচেতন থাকা প্রয়োজন। কারণ জীবনের চাইতে সময়ের মূল্য এবং প্রত্যেকটা সময় সুনির্দিষ্ট করে পদক্ষেপ নেওয়াটা সবচাইতে বেশি জরুরি। আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা তো ডেঙ্গুকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না, কিন্তু সিটি কর্পোরেশন তো খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, আমরা খেয়াল করছি, কিন্তু মশা নিধনে সিটি কর্পোরেশনের এমন কি কোনো পদক্ষেপ রয়েছে বা কার্যক্রম রয়েছে বা এমন কি কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারে যেটি আপনি জানাতে পারেন? এবং এই যে সিটি কর্পোরেশন যে প্রতি বছর বছর মশা নিধনে যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করছে, সেখানে কোনো অন্যায়, দুর্নীতি কিংবা অনিয়মের কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধন করার জন্য তারা মশক নিধন করে। সো আমাদের যে পদ্ধতিটা আছে অনেক পুরনো পদ্ধতি। এখন হয়তো আমার মনে হয়, আমি যত জানি, সিটি কর্পোরেশন GIS ম্যাপিং করে কোন কোন এরিয়াতে বেশি লার্ভা আছে, কোন কোন এরিয়াতে বেশি ডেঙ্গুর মশা আছে, ওই সমস্ত এরিয়া কিন্তু তারা চিহ্নিত করতে পারে। এছাড়াও আমরা ড্রোনের ব্যবহার করতে পারি। মনে করেন এমন ইনঅ্যাক্সেসিবল এরিয়া আছে যেখানে আমরা যেতে পারছি না, ঢাকা শহরেই আছে, কিন্তু ওই সমস্ত এরিয়াও কিন্তু আমরা দেখতে পারি। দেন
আমরা এই মশা নিধনের জন্য আরও অনেক কিন্তু উপায় আছে আমাদের যেখানে মনে করেন জলাবদ্ধতা যেখানে আছে সেখানে আমরা বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল কন্ট্রোল করতে পারি। আমরা এখানে গাম্বুসিয়া ফিশ আছে, গাপ্পি ফিশ আছে, এগুলো ফেলে, এগুলো করে কি, এগুলো সব লার্ভা কিন্তু খেয়ে ফেলে। লার্ভা যদি খেয়ে ফেলে, মনে করেন ড্রেন আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে, ড্রেনের ভিতরে আমরা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কি হবে, ওরা সমস্ত লার্ভা কিন্তু খেয়ে ফেলবে, তাহলে মশা কমে যাবে। সো সিটি কর্পোরেশন কিছু কিছু করছে, পুরো কিন্তু সমন্বিতভাবে করতে পারছে না। এটা কিন্তু আরো ইমপ্রুভমেন্ট দরকার। আমি আগেই বলেছি, এই জন্য সিটি কর্পোরেশনে অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু আছে, আমি যেহেতু ছিলাম আমি জানি। এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট বাজেট দেওয়া হয় স্বাস্থ্য বিভাগকে। মনে করেন ইঞ্জিনিয়ারিং বিভাগ ওদের অনেক কাজ, বা ওয়েস্ট অনেক কাজ, কিন্তু আমাদের তো গুরুত্ব অনেক বেশি, আমরা জনস্বাস্থ্য নিয়ে ডিল করি। অবশ্যই এখানে বাজেট বাড়ানো দরকার বলে আমি মনে করি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করব যে ওনার জন্য এদিকে খবর নেন, এদিকে জন্য একটু লক্ষ্য দেন, কেননা এটা জনস্বাস্থ্যের বিষয়। এছাড়াও কিন্তু একদম যে অনিয়ম নাই তা কিন্তু বলা যাবে না। কিন্তু এই যে আমাদের ওষুধগুলো আমরা ক্রয় করি, সেই পারচেজ প্রক্রিয়াতেও কিন্তু এখানে আপনাকে আগেই বলেছি যে কোম্পানি কিন্তু দেখা যায় একটা টেন্ডার করলে একটা কোম্পানি বারবার আসে, অনেক কোম্পানি কিন্তু আসে না। তারপরেও দেখা যায় যে এর মধ্যেও কিন্তু কিছু দালালি ঢুকে, এর মধ্যেও কিছু দেখা যায় যে আপনার বিভিন্ন নামে তারা চাঁদা চায়, যার কারণে কিনতে গেলেও কিন্তু এখানে একটা কি বলবো আমি, যে এখানে অনেক সময় দেখা যায় যারা কিনতে চাচ্ছে ওদেরকেও এখানে বিভিন্ন ঝামেলায় পড়তে হচ্ছে। কি ভয়ঙ্কর তথ্য। হ্যাঁ, দেন এগুলো কেনার পরে আপনি যখন বিভিন্ন ওয়ার্ডে দিলেন, ওখান থেকে অনেক সময় চুরি হয়ে যায়। আমি নিজেই ধরেছি, যে বলেছে যে ওখানে কোনো মশার ওষুধ নেই, কিন্তু আমি গোপন সূত্রে খবর পেয়েছি, আমার বিভিন্ন লোক ছিল, ওদেরকে বিভিন্ন জায়গাতে আমাদেরকে করে রেখেছিলাম, ওরা খবর দিত, স্যার আপনি এখানে আসেন দেখতে পাবেন যে এখানে ওরা বলেছে কিন্তু নাই, কিন্তু ওরা এটা ভিতরে কিন্তু খুঁজলে আমি পেয়েছি। এন্ড দেন ওয়ার্ড থেকে অনেক সময় এগুলা উধাও হয়ে যায়, যার কারণে ওরা কিন্তু রিপোর্ট দিয়ে দেয় যে সমস্ত জায়গায় আমরা দিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট তারা দিতে পারে নাই, দেয়নি, তো কাজেই হচ্ছে না কাজ। সো সেই জন্য আমাদের দরকার একটা স্বচ্ছ প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা সমস্ত ওষুধপত্র কিনতে পারবো এবং আমরা সেভাবে সবাই সম্পৃক্ত হয়ে আমরা কাজ করতে পারবো। এবং আপনি জেনে আরো আপনি জানতে পারবেন, আপনার হয়তো জানা নাই যে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য জনবল কিন্তু অনেক কম। নিশ্চয়ই ওখানে কিন্তু আরো জনবল বাড়ানো প্রয়োজন। শুধু সিটি কর্পোরেশন না, আমাদের মনে করেন যে গ্রামাঞ্চলে যে সমস্ত এরিয়া আছে, ওখানে উপজেলাতে কি আছে, ওখানে নাই, দেখবেন ডাক্তারের পোস্টিং 30 জন আছে, কিন্তু 4 জন কাজ করবে কারা, সেগুলোতে সরকারের উচিত এদিকে লক্ষ্য রাখা, জনবল বাড়ানো, বাজেট বাড়ানো, তাহলে কিন্তু সম্ভব আমাদের মশা দমন করা। থ্যাংক ইউ। এবং স্যার খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। এই জায়গাগুলোতে যদি একটু আমরা সচেতন হতে পারি, তাহলে হয়তো বা এই যে সিটি কর্পোরেশনের এই দুর্বল দিকগুলোকে কাটিয়ে আনা সম্ভব হবে। স্যার আরও বিস্তারিত আলোচনা করব ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জখরিফ, এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে কোন কোন ধরনের ইনভেস্টিগেশন করা প্রয়োজন এবং কেন সীমিত সময়ের মাঝে ডেঙ্গু শনাক্তকরণ করা প্রয়োজন। স্যার একটু জানতে চাই, যখনই শনাক্ত হয়ে যায় যে একজন ব্যক্তি ডেঙ্গু হয়েছে, আসলে এদের মাঝে কারা ঘরে থাকবে এবং কাদের ক্ষেত্রে হাসপাতালে যাওয়া প্রয়োজন, এবং আপনি বলছিলেন তরল খাবার খাওয়ার একটি পরামর্শ, আসলে ফ্লুইড ম্যানেজমেন্টটা ডেঙ্গুর ক্ষেত্রে কতটুকু জরুরি? ধন্যবাদ। এই বাস্তবতা নিয়ে যদি আলোচনা করি, তার আগে আমরা একটু বিষয় জেনে নিই। সেটি হচ্ছে যে ভাইরাসের বেলায়, ডেঙ্গু ভাইরাসের বেলায় 4টি ভাইরাস রয়েছে: ডেন ভাইরাস 1, ডেন ভাইরাস 2, ডেন ভাইরাস 3 অ্যান্ড ডেন ভাইরাস 4। এটি গেল যে এই 4টা ভাইরাস থেকে বিভিন্ন সংক্রমণগুলো হয়। এর মধ্যে আবার সিভিয়ারিটি কম বেশি হয়, কোনো কোনো ভাইরাস একটু ভিরুলেন্ট হয়, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, বিভিন্ন বছর দেখা যায় বিভিন্ন ধরনের প্যাটার্ন আসছে। আবার কখনো আগে যেমন ছিল আরবান এরিয়াতেই হতো, এখন আমরা দেখছি রুরাল এরিয়াতেও হচ্ছে। আবার আরবানাইজেশন বাড়ছে, বেশি বেশি বিল্ডিং হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর ফলে সেই সমস্ত জায়গাগুলো
প্রজনন এলাকা হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। এটা গেল একটি দিক। একদমই। তারপরে আসুন আমরা ডেঙ্গু সম্পর্কে, যে এর যে বিভিন্ন ধরনের ডেঙ্গু আছে ওই সম্পর্কে একটু বুঝে নিই। যেমন ডেঙ্গু হতে পারে একটি ক্লাসিক্যাল ডেঙ্গু, যেখানে তার জ্বর থাকবে, শরীর ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, মাসল পেইন থাকবে, কিছুটা জয়েন্ট পেনও হতে পারে, চোখের ব্যথা থাকে, এগুলো মিলে। কিন্তু প্যারাসিটামল এবং হাইড্রেশন বা যথেষ্ট পরিমাণে তরল গ্রহণই কিন্তু যথেষ্ট। এবং তাদের প্যারাসিটামল খেলেই কিন্তু তারা অনেকটা স্বস্তি বোধ করে। প্রচুর পরিমাণে পানি, খাবার, স্যালাইন, ডাব, ফলের জুস, লেবুর শরবত, এগুলোর মাধ্যমে কিন্তু তারা ভালোই থাকে। নিশ্চয়ই এই রোগীরা কিন্তু বাসায় চিকিৎসা সম্ভব। আচ্ছা। তবে রোগ নির্ণয়টা অবশ্যই প্রয়োজন, কেননা যদি শুরুর দিকে ডায়াগনোসিস না হয় এবং রোগী উইন্ডো পিরিয়ডে যে টেস্ট করে তখন ভুল বোঝাবুঝি হয়, এবং এ থেকে রোগী যদি স্বাভাবিক কার্যক্রমে থাকে, অফিস করছে, স্কুল কলেজ করছে, খেলাধুলাও করছে, এতে করে কিন্তু ডিহাইড্রেশন হয়, তার তখন দেখা যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা বিভিন্ন কমপ্লিকেশনের দিকে চলে যাচ্ছে। কোনো এক পর্যায়ে হয়তো প্ল্যাটেলেট কমে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, অথবা ব্লাড প্রেশার ফল করছে অগোচরে। যাতে এই সমস্ত পরিস্থিতি না আসে সেজন্য শুরুতেই রোগ নির্ণয় করে ডক্টরই বলে দিবে যে এই রোগী বাসায় চিকিৎসা নিবে, বাসায় নিরাপদ। কিন্তু কখন তাকে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, তো রোগীদের বেলায় যেমন অলরেডি আমি বলেছি যে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, এছাড়াও রয়েছে ডেঙ্গি হেমোরেজিক ফিভার, যেখানে ব্লিডিং এর রয়েছে, যেমন পেটের ভিতরে ব্লিডিং হতে পারে, অথবা ইউরিনে অথবা নাক দিয়ে ব্লাড যেতে পারে, বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন আসতে পারে। আরেকটি হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, যেখানে দেখা যায় যে প্লাজমা লিকেজ হয়, যে ক্যাপিলারি রক্তনালীগুলো আছে চিকন ছোট দূরবর্তী, সেগুলো থেকে ধীরে ধীরে তরল বেরিয়ে এসে তখন ভিতরে ব্লাড ভলিউমটা কমে যায়, একটা শক সিনড্রোম তৈরি হয়। এটি অত্যন্ত জীবন ঝুঁকি তৈরি করে এবং মৃত্যুর কারণ অনেক ক্ষেত্রে এগুলোই কিন্তু মৃত্যুর কারণ। তার মানে প্রাথমিক অবস্থায় বিষয়টাকে গুরুত্ব দেওয়া জরুরি। যখন হাসপাতালে ভর্তি প্রয়োজন, হাসপাতালে ভর্তি হয়ে যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়, হয়তো বা এত বেশি কমপ্লিকেশনের দিকে যাবে না বিষয়টি। একটু স্যারের কাছে যাব। স্যার, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা নাকি প্রশাসনিক দুর্বলতা, কোনটাকে বেশি গুরুত্ব দেবেন? ধন্যবাদ। বলতে গেলে দুটোই কিন্তু সমভাবে প্রযোজিত। আমাদের জনসচেতন হতে হবে এবং প্রশাসন, অবশ্যই আমি প্রথমে গুরুত্ব দিব প্রশাসনের, বিকজ প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে এবং মনে করেন যারা আমাদের নিয়মকানুন মানে না, নালা পরিষ্কার করে না, বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে লার্ভা জমা নিচ্ছে, এগুলো পরিষ্কার করে না, এদের যদি মাঝে মাঝে অভিযান করে সিটি কর্পোরেশন করে, ধরে জরিমানা করে, তাহলে কিন্তু জনগণ সচেতন হবে। আর যদি জনসচেতন হয় তাহলে কিন্তু আমাদের মশার পরিমাণ কমে যাবে। সো দুইটা যদি একীভূত না হয়, একসঙ্গে কাজ না করে, তাহলে কিন্তু হবে না। সো আমি মনে করি দুটোই সমভাবে গুরুত্ব বহন করে। একদমই। স্যার, একটু জানবো যে আমরা কথা বলছিলাম ডেঙ্গুর যদি সঠিক সময় আমরা ম্যানেজমেন্ট না নেই, ডেঙ্গু শক সিনড্রোম কিংবা হেমোরেজিক ফিভারের মতো জটিলতা দেখা যায়। অবশ্যই আর্লি স্টেজে সচেতনতা বাড়ানোটা খুব জরুরি। একটু জানবো, অনেকে তো ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, আবার দেখা যায় কিছুদিন পরে গিয়ে আবারও রোগে আক্রান্ত হচ্ছে, সে একইভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। এই বিষয়টি কি কারণে? এটা হচ্ছে যে যেহেতু এটি মশাবাহিত এবং তার আবাসিক এলাকায় অথবা কর্মক্ষেত্রেই হোক, সেখানে মশার যথেষ্ট প্রাদুর্ভাব আছে এবং সেটা তো অবশ্যই এডিস মস্কিটো। কাজেই বিভিন্ন সিজনে দেখা যায় যে বিভিন্ন ভ্যারাইটির প্রাদুর্ভাব বেশি হয়। এখন একবার ধরে নিলাম যে ড্যান 2 ভাইরাস দিয়ে তার সংক্রমণ হলো, পরের বছর হয়তো ড্যান 3 সংক্রমণটা বেশি হচ্ছে। কাজেই অথবা একই বছর 1 মাস 2 মাস পরে তার আবার ডেঙ্গু হতে পারে, এবং সেটি যদি ড্যান 3 বা ড্যান 4 দিয়ে হয়, তাহলে এই যে দ্বিতীয়বার অন্য একটি ভাইরাস দিয়ে সংক্রমণ হলো, এই ক্ষেত্রে একটি জটিল প্রক্রিয়া, জটিল হিসাব রয়েছে। গতবার যে তার ডেঙ্গু হয়েছিল তাতে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডি কিন্তু এই ভাইরাল ফ্র্যাগমেন্টের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কম্বিনেশন তৈরি করে। এটাকে বলে অ্যান্টিবডি মেডিয়েটেড এনহ্যান্সমেন্ট। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটে, কিন্তু এটা কিন্তু সেই ভাইরাসগুলোকে নিউট্রালাইজ করার মতো যথেষ্ট পরিমাণে নাই। এই ক্ষেত্রে আমাদের কিন্তু আইজিএম, আইজিজি পরীক্ষা করে বোঝার একটা সুযোগ রয়েছে। আইজিজি থেকে আমরা বুঝতে পারি যে অতীতের ইনফেকশন
আইজিএম থেকে বুঝতে পারি যে আমরা কারেন্ট ইনফেকশন। এই পরিস্থিতিতে একটা ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি হয় বডির মধ্যে, স্ট্রাগল তৈরি হয়, একটা যুদ্ধ বা লড়াই যাই বলেন। এর পরিপ্রেক্ষিতে একটা সাইটোকাইন স্টর্ম হয়, ইমিউনোলজিক্যাল একটা ঝড়ের মতোই শরীরের ভিতরে প্রতিক্রিয়া হয়। এ থেকে কিন্তু কমপ্লিকেশন বেশি হতে পারে। এই রোগীদের মধ্যে ডেঙ্গি হ্যামোরেজিক সিনড্রোম, তারপর ডেঙ্গু শক সিনড্রোম, এগুলো বেশি হওয়ার সুযোগ থাকে এবং মৃত্যুর কারণ হতে পারে। এক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ার্নিং সাইন বা সতর্ক বার্তা কি আছে সেগুলোর দিকে লক্ষ্য করতে হবে। সিমটমের মধ্যে থাকতে পারে তার যেমন কোনো রক্তক্ষরণ আছে কিনা, ব্লাড প্রেশার কমে যাচ্ছে কিনা, প্ল্যাটেলেট কমে যাচ্ছে কিনা, কোথাও পানি আসছে কিনা ফুসফুস অথবা পেটে, অথবা দেখা যায় যে হার্টেও অনেক সময় পানি জমা হয়, যেটাকে পেরিকার্ডিয়াল এফিউশন বলে। ডেভেলপ করছে কিনা বিষয়টি মনিটর করা খুব জরুরি। এক্স্যাক্টলি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রোগীকে ভর্তি হয়ে যথাযথ চিকিৎসা নিতে হবে। নিশ্চয়ই এক্ষেত্রে সচেতনতার বিকল্প কিছু নেই, এবং সচেতন করবার জন্য আমরা যথেষ্ট পরিমাণে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার মতো কথা বলে ফেলেছি, এবং হয়তোবা প্রত্যেকটি দর্শক উপকৃত হবে। স্যার, প্রায় শেষ প্রান্তে আপনার কাছে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় জানতে চাই, যে আমাদের দেশে আমরা কোনো রোগ হলে সবসময় মনে করে থাকি যে চিকিৎসকরাই একমাত্র সমাধান দিতে পারে, যে কোনো রোগের সমাধান শুধুমাত্র চিকিৎসকরাই দেবে এবং চিকিৎসকরাই সুস্থ করবার দায়িত্ব নেবে। কিন্তু এর বাইরে অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্সের যে একটি বড় ভূমিকা রয়েছে, স্বাস্থ্য জনশক্তি, এটা নিয়ে আমরা খুব একটা অবগত নই। আমি একটু জানতে চাইবো, আপনি তো প্রিন্সিপাল স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেসের, তো সেখানে স্বাস্থ্য জনশক্তি তৈরি করতে আপনারা কী ধরনের অবদান রাখছেন, এবং যেটি আমাদের স্বাস্থ্য খাতে একটি বড় ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। ডাক্তার কি করে? প্রেসক্রিপশন করে, রোগ ডায়াগনোসিস করে, এটি ইমপ্লিমেন্ট কারা করে? নার্স করে, টেকনোলজিস্টরা করে, সবাই মিলে ডায়াগনোসিস করে। ডাক্তার কিন্তু লিখে দেয়, এই ইনভেস্টিগেশন করেন, করে কি টেকনোলজিস্ট করে। সো আমাদের যে ইনস্টিটিউট স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস, এটা অনেক বাংলাদেশের প্রথম একটা প্রাইভেট চিকিৎসা বিজ্ঞান বিষয়ক কলেজ। 2003-এ শুরু হয় এর যাত্রা, এখন 31তম ব্যাচ চলছে। এখানে আমাদের মোট 4টা ডিসিপ্লিন আছে। আচ্ছা, বিএসসি নার্সিং বেসিক 4 বছর মেয়াদি, পরে 1 বছর ইন্টার্নশিপ হয়। বিএসসি নার্সিং পোস্ট বেসিক যারা ডিপ্লোমা পাস করা, ওরা এখানে আবার 2 বছর কোর্স করে। দেন বিএসসি ফিজিওথেরাপি, ওরা হচ্ছে 4 বছর কোর্স করে, এন্ড দেন 1 বছর ইন্টার্নশিপ করে। এন্ড বিএসসি ল্যাব টেকনোলজি, হেলথ টেকনোলজি ল্যাবরেটরি, তারা হচ্ছে সব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনোলজিস্ট বলি আমরা। আচ্ছা, সো এরাই কিন্তু মাঠে কাজ করে। একদমই মাঠে এরা ছাড়া কিন্তু আমরা কোনো চিকিৎসা করতে পারবো না। একটা সিস্টার বা একজন নার্স সবসময় কিন্তু রোগীর পাশে থাকে 24 আওয়ার্স। ডাক্তার কিন্তু থাকে, কিন্তু সবসময় থাকে না। টেকনোলজি যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে এই রোগ নির্ণয়ে সাহায্য করছে। সো এদের ছাড়া তো আমি চলতে পারবো না। এবং আমাদের দেশে আপনি জেনে হয়তো আপনি বলবেন যে এটা কেন, যে আমাদের দেশে কিন্তু এই দক্ষ জনবল কম, আমাদের নার্সের সংখ্যা অনেক কম। ডাক্তার পেশেন্ট যে রেশিও আছে সেটা কিন্তু এর তুলনায় নার্স ডাক্তার রেশিও কিন্তু অনেক বেশি। সো এই জন্য আমাদের এটা কিন্তু বাড়াতে হবে। অবশ্যই পাবলিক এবং প্রাইভেট 2 সেক্টর একসঙ্গে করে এই দক্ষ জনবল বাড়াতে হবে। এবং আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি, স্টেট কলেজ অফ হেলথ চেষ্টা করে যাচ্ছে যে আমরা যাতে দক্ষ জনবল তৈরি করে যাচ্ছি। এবং ইনশাআল্লাহ এই দক্ষ জনবল যদি সঠিকভাবে কাজ করে, তাহলে একটা সমন্বিত চিকিৎসা কিন্তু একটা টিম ওয়ার্ক, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, মেডিকেল সব মিলে এই সবাই যদি আমরা সমন্বিতভাবে কাজ করতে পারি, আমরা আশা করি আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করলাম ডেঙ্গু এবং এর প্রিভেনশন, আমরা অবশ্যই সক্ষম হব ইনশাআল্লাহ। নিশ্চয়ই স্যার, একদম শেষ প্রান্তে চলে এসেছি। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম, অনেকগুলো পরামর্শ দিয়েছেন। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং নিউজ 24-কে, যারা আমাদেরকে এখানে আমরা নিয়ে এসেছে এবং আমরা কিছু কথা বলতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।